প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদির। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসককে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার আহসানুল হক আমিন, সিনিয়র কনসালটেন্ট ডায়াবেটিস ও হরমোন বিভাগ এভার কেয়ার হসপিটাল, এছাড়া স্যার এক্সিকিউটিভ কমিটি মেম্বার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদেরকে টেলিফোনে ডায়াবেটিস সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারছেন এবং কথা বলতে পারছেন আমাদের আজকের আমন্ত্রিত চিকিৎসকের সাথে। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পর দেখতে পাচ্ছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো। তো ডায়াবেটিস নিয়ে এখন আমরা গ্লোবালি আসলে যতটা কনসার্ন দেখতে পাচ্ছি, যে বাংলাদেশেও কিন্তু ঠিক ততখানি কনসার্ন আমরা দেখতে পাই এবং বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আলোচনা এবং কথা বলা হচ্ছে ডায়াবেটিস নিয়ে। এই যে আমাদের একটা কনসার্নের জায়গাটা তৈরি করে নিয়েছে ডায়াবেটিস, এর পিছনে আসলে কারণটা কি বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমি ব্রডলি দুটো পয়েন্ট আপনাকে এখানে বলবো। একটা হচ্ছে এর প্রকোপটা অনেক বেড়ে যাচ্ছে। আমরা যদি খুব রক্ষণশীলভাবেও হিসাব করি, আমাদের দেশে এখন 1,30,00,000 ডায়াবেটিস আক্রান্ত রোগী আছেন এবং প্রায় 8 থেকে 9%। কিন্তু যদি কোনো স্টাডিতে দেখা যাচ্ছে আরও বেশি, 4 জনে 1 জন এরকম আমরা পেয়েছি। তো কাজে একটা হলো এর প্রকোপটা খুব বেড়ে যাচ্ছে। কিন্তু বেড়ে গেলে আমরা ভয় পাচ্ছি কেন? কারণ ডায়াবেটিস কিন্তু একটা সিঙ্গেল কোনো রোগ না, এটাকে আপনি বলতে পারেন যে একটা কারখানা। এই ডায়াবেটিস রোগের থেকে যেই জটিলতাগুলো তৈরি হয়, বের হয়, তার ফলে আমাদের হার্টের অসুখ, কিডনির অসুখ, আমাদের চোখের রেটিনার অসুখ, আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের গর্ভধারণের সমস্যা কি নেই, মানে এর কমপ্লিকেশনগুলো শরীরের প্রত্যেকটা মেজর অর্গানকে এফেক্ট করে, কোনো সিস্টেম বাদ থাকে না, স্কিন, এভরিথিং। তো কাজেই আমরা যদি সচেতনতা তৈরি করতে পারি, এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি, তাহলে শুধু ডায়াবেটিস না, আমরা এই রোগগুলোকেও কিন্তু প্রতিরোধ করতে পারবো। আপনি একটা ডায়ালাইসিস ইউনিটে যান, আপনি জানেন যে কিডনি বিকল হওয়ার একটা বড় চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস। সেখানে দেখবেন যে যদি 10 জন রোগী থাকে, তার 7 থেকে 8 জনই ডায়াবেটিস এবং একটা অর্গান ফেইলুরের যে কি কষ্ট, সেটা আসলে শুধু ব্যক্তিগতভাবে না, সামাজিকভাবে, পারিবারিকভাবে এটা অত্যন্ত অসহনীয় হয়ে দাঁড়ায়। কাজে আমরা যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারি এটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে, তাহলে আমরা জটিলতাগুলো মেইনলি, মানে যে অর্গানগুলো এফেক্টেড হচ্ছে, বিশেষ করে মানে যদি বলি যে আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অর্গানকে। পায়ের কথা বললেন, এই যে আমরা যদি অঙ্গহানির কারণগুলি চিন্তা করি, লোয়ার লিম অ্যাম্পুটেশন, ডায়াবেটিক ফুট, শুধুমাত্র অ্যাক্সিডেন্টের থেকে বেশি অঙ্গহানি হয়। সেকেন্ড বড় কজ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, যার জন্য আমাদের অঙ্গহানি পর্যন্ত হচ্ছে, পা কেটে ফেলে দিতে হচ্ছে। কাজেই অবশ্যই এটাকে মনোযোগ দিতে হবে। ভীষণ মানে অ্যালার্মিং একটা বিষয় যে হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রতি বছর বাড়ছে। সবাই মিলে এই রোগটাকে প্রতিরোধ করি অথবা চিকিৎসা করি। আমরা যখন ডায়াবেটিসের কারণ খুঁজতে যাই, এর পিছনে কিন্তু আমরা আসলে একটা দুটো কারণ কিন্তু খুঁজে পাই না। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ আপনারা বলে থাকেন ডায়াবেটিসকে, এবং নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আসলে অসংক্রামক ব্যাধি আসলে। তো ডায়াবেটিসের কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে স্যার ওবেসিটি, এবং ওবেসিটি বা স্থূলতার কথা যদি এখনকার সময়ে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে যদি আমরা বলি যে এটা কিন্তু আমাদের আরেকটা বিশাল কনসার্নের জায়গা। তো এই স্থূলতার সাথে ডায়াবেটিসের সম্পর্কটা আসলে কিরকম? ধন্যবাদ। অত্যন্ত জরুরি একটা বিষয় আপনি অবতারণা করেছেন। আপনি কি জানেন এখন পৃথিবীর সবচেয়ে বড় ক্রনিক ডিজিজ কোনটা? সেটা হচ্ছে স্থূলতা। এই যে স্বাস্থ্য ভালো, নাদুস নুদুস এবং ওজন বেশি, ভুঁড়িওয়ালা একটা চেহারা,
এটা কিন্তু এখন বিশ্বব্যাপী একটা রোগ হিসেবে স্বীকৃত। ওবেসিটিকে WHO একটা রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় ক্রনিক ডিজিজ। এবং এই ওবেসিটিকে আমি বলতে পারি যে একটা সিঁড়ির মতো, একটা মইয়ের মতো, যেই মইয়ের মাধ্যমে আমাদের সমস্ত ক্রনিক ডিজিজগুলো শরীরের ভিতরে বাসা বাঁধে। সেটা শুধু ডায়াবেটিস না, ওবেসিটি হলে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ বেড়ে যাচ্ছে, আপনার অস্টিওআর্থ্রাইটিস বেড়ে যাচ্ছে, আপনার মানে খুব কমন অল্প বয়সী মেয়েদের এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বেড়ে যাচ্ছে। চারিদিকে একটা মহামারীর মতো শুরু হয়েছে, আমরা বলি মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ অথবা ফ্যাটি লিভার বলে সবাই চিনবেন। সব কিছুর মূলে কিন্তু ওবেসিটি, স্থূলতা। কাজেই যে ভালো স্বাস্থ্য হলে একটা খুব যে একটা পজিটিভ এই যুগ আর নাই। এইটা এখন আমাদেরকে সবচেয়ে বড় রোগ এবং এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্টেবল হ্যাঁ, এটা। প্রিভেন্টেবল একটা ডিজিজ। খুব কনজারভেটিভ হিসাব করলেও আমাদের দেশে 4 জনের 1 জন ওবেসিটিতে আক্রান্ত। তো কাজেই এটা নিয়ে আর আত্মসন্তুষ্টিতে থাকার সেই কিছু নাই, আধিক্যতার জায়গাটা আর নাই। দেখানোর আর হ্যাঁ। সুযোগ নেই। যেমন আমি আপনাকে বলি যে একসময় দেখবেন যে বাচ্চাদের ছবি বাচ্চাদের। থাকতো বেশ একটা নাদুস নুদুস একটা, সেগুলো এখন কিন্তু স্যার চাইল্ডহুড ওবেসিটি ও বাবা। আরেকটা ভীষণ মানে অ্যালার্মিং একটা বিষয়। আমাদের বাচ্চারা চাইল্ডহুডেই তারা ওবেসিটিতে আক্রান্ত, মানে ওবেসিটির শিকার হচ্ছে এবং পরবর্তী জীবনে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আসলে কতটুকু থাকে? পরবর্তী জীবন না ডক্টর সিফাত, আমরা এখন বাচ্চাদের ভেতরেও টাইপ 2 ডায়াবেটিস পাচ্ছি, যেটা আমরা যখন লেখাপড়া করেছি তখন দুটো ভাগ করা হতো, যে টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 2 বলা হতো যেটা ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, এরকম একটা অবস্থা। এটা হয় বড়দের 40-এর পরে। আপনি বিশ্বাস করবেন না, এখন আমরা বাচ্চাদের মধ্যে টিনএজ ইভেন স্কুল গোয়িং বাচ্চাদের ভিতরেও এই বড়দের যে রোগটা আগে হতো সেটা হচ্ছে বিকজ অফ দিস ওজন আধিক্য অথবা ওবেসিটি অথবা স্থূলতা যেটা বলেন। তো কাজেই ওই যুগ থেকে আমরা বেরিয়ে এসে আর একটা ভয়ঙ্কর দিকে, যে বড়দের যে রোগগুলো সেগুলো এখন বাচ্চাদের হচ্ছে। আপনারা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিন্তু স্যার এইজটাকে একটা ফ্যাক্টর হিসেবে সবসময়ই দেখেন, যে বয়স যত বাড়ে বয়সের সাথে সাথে ডায়াবেটিস বা এই যে নন কমিউনিকেবল যেই রোগগুলো আছে সেগুলোর ঝুঁকিটা বেড়ে যায়। কিন্তু এখন কি স্যার সেই বয়সের বিষয়টা থেকে সরে আসার Exactly. সময় কিন্তু এসেছে? আমরা যেটা দেখি যে অনেক ইয়াং অ্যাডাল্টসরা যারা ডায়াবেটিস জনিত কমপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে আসছে এবং প্রিম্যাচিওর ডেথ পর্যন্ত তাদের হচ্ছে, এটা আমাদেরকে কতটা ভাবিয়ে তুলছে? শোনেন, এটা তো একটা সামাজিক সমস্যা যে বাচ্চাদের হেলদি বাচ্চা আমরা পাচ্ছি না, বাচ্চারা ওজন আধিক্য হয়ে যাচ্ছে এবং আমাদের চিকিৎসা দিতেও খুব প্রবলেম হয়। কারণ এই সব ওষুধ কিন্তু সব বয়সের জন্য প্রযোজ্য নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাডাল্টদের যেই রোগ সেটা যখন বাচ্চাদের হচ্ছে, তাদেরকে আমরা কি ওষুধ দিব, এই ধরনের একটা ডিলিমার মধ্যেও আমাদের পড়ে যেতে হচ্ছে। তো কাজে এই বিষয়টা নিয়ে কিন্তু আমার মনে হয় যে যতটা আলোচনার দরকার প্রিভেনশনের বিষয় অথবা চিকিৎসার বিষয়ে, অতটা আমরা কনসার্ন না। তার মাসুল কিন্তু আমাদের দিতে হতে পারে, অলরেডি আমরা দিচ্ছি। আমি বললাম যে আমরা যারা ক্লিনিশিয়ান রোগী চিকিৎসা করি, এমন সব বাচ্চাদের পাই, এমন সব রোগ নিয়ে পাই যে আমাদের বিষয়টা অ্যালার্মিং। এবং এটা কিন্তু সবার মনোযোগ দিতে হবে। এটা শুধু চিকিৎসকের কাজ না। কেন হচ্ছে, সামাজিকভাবে একটা ভীষণ অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি ঢাকা শহরে, আমরা তো ঢাকায় আছি, অথবা যে কোনো একটা শহরের আপনি একটা স্ট্যাটিস্টিক্স নেন একটা ব্যস্ত জায়গায়, আপনি গুগলে সার্চ দেন যে কটা ফাস্টফুডের দোকান আছে, জাস্ট লুক অ্যাট দ্য পিকচার। আপনি একটা সার্চ দিবেন কটা খেলার মাঠ আছে অথবা কটা পার্ক আছে, দেখবেন তার রেশিও আপনি একটা করবেন। ইটস নট এ রকেট সায়েন্স। আপনি তখনই বুঝবেন যে আমরা কোন পর্যায়ে আছি। আমাদের লাইফস্টাইলটা এখন আপনি কোথায় একটা আছে? সার্ভে করেন নিজেই, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ সায়েন্টিস্ট। আপনি 10টা স্কুল দেখেন কোথায় খেলার মাঠ আছে। তো এগুলো কিন্তু সামাজিকভাবে আমি বলবো যে একটা
পরবর্তীতে আমরা একটা অপরাধ বোধেও আমরা ভুগতে হতে পারে যে কেন আমরা এই এই জিনিসগুলোর দিকে চোখ বন্ধ করে রেখেছি। কারণ আপনাকে বললাম যে ওবেসিটির থেকে এই যে যে রোগগুলি হচ্ছে সেটা কিন্তু আপনি ওজন বাড়িয়ে তারপর চিকিৎসা করলেন, ইটস নট লাইক দ্যাট। আপনার কারখানা বন্ধ করতে হবে। আপনার যে কারণে ওজন বেড়ে যাচ্ছে সেই অ্যাওয়ারনেসগুলি তৈরি করতে সেই হবে। কারণগুলোকে উইথড্র করতে Exactly. হবে। আচ্ছা স্যার, আপনি জেস্টেশনাল ডায়াবেটিস নিয়েও বলছিলেন যে আপনারা তো জেস্টেশনাল ডায়াবেটিসেরও প্রচুর পেশেন্ট পেয়ে থাকেন। তো মায়ের যদি গর্ভকালীন সময় ডায়াবেটিস থাকে সেটা বাচ্চার উপরে কতটা প্রভাব ফেলে? আমরা ডায়াবেটিসের যেই ভাগগুলো করি খুব বড়ভাবে টাইপ 1 যেখানে ইনসুলিন থাকে না, টাইপ 2 ইনসুলিন আছে কাজ করতে পারছে না, ঠিক একইভাবে আরেকটা ভাগ কিন্তু এই গর্ভকালীন ডায়াবেটিস, মানে এটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়। এবং এই সময়টা কিন্তু আমরা দুটো জীবন নিয়ে কাজ করছি, মা এবং গর্ভস্থ যেই ভ্রূণ আছে তাকে নিয়ে। এবং যদি এই সময় সুগার কন্ট্রোল অন্য সময় থেকে আলাদা, অন্য যে কাট অফ ভ্যালু আছে, প্রেগনেন্সির সময় ডায়াবেটিসকে আমরা টাইট কন্ট্রোল করতে চাই, খালি পেটে 6, ভরা পেটেও 6, এরকম একটা লেভেলের মধ্যে রাখতে চাই। এবং এই টাইট কন্ট্রোলটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি তাহলে বাচ্চার সাইজ বড় হয়ে যাওয়ার থেকে শুরু করে, অবস্ট্রাকটেড লিভার থেকে শুরু করে, আমি খুব বৈজ্ঞানিক ভাষা ব্যবহার করছি না, প্রিম্যাচুর ডেলিভারির থেকে শুরু করে সব ধরনের কমপ্লিকেশন হতে পারে। এবং মানে মনিটরিংয়ের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চিকিৎসকরাও অনেক সময় হয়তো কমিউনিকেট করি না, আমাদেরও একটা দোষ আছে। পেশেন্টকে কাউন্সেলিং করার এখানে একটা বিষয় আছে। যেসব মা বোনেরা চাইল্ড বিয়ারিং এইজে আছেন তাদেরকে বারে বারে বলে দিতে হবে, আপনি যখনই গর্ভধারণের প্ল্যান করবেন অনুগ্রহ করে আগে আমাদের সাথে কথা বলেন। আমরা ওষুধ যেগুলো দরকার, তার উপযোগী, তার গর্ভধারণের সময়কার ওষুধ, সেইগুলো আমরা ঠিক করে দিয়ে কন্ট্রোল করে রেগুলার ফলো আপ করে তারপর আমরা কন্ট্রোল করব। তো এটা দুইটা, একটা যে চিকিৎসার বিষয়টা, একটা অ্যাওয়ারনেসের বিষয়টা, যেন ডায়াবেটিস আনকন্ট্রোল অবস্থায় কোনো সময় গর্ভধারণের দিকে যাব না। আর দেয়ার আর সাম প্রোটোকলস, কিছু নিয়ম আছে, সেটা গাইনোকোলজিস্ট এবং আমরাও ফার্স্ট ট্রাইমিস্টারে, সেকেন্ড ট্রাইমিস্টারে, কোন ট্রাইমিস্টারে কখন কি সুগার চেক করব সেটা তো অবশ্যই মনে রাখতে হবে, সেটা আমাদের দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব, মা বোনদের দায়িত্ব হচ্ছে ওটা খেয়াল রাখা যে যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে আলাপ করে তারপর মানে ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে। অবশ্যই। আচ্ছা, আমরা কন্ট্রোল কথাটা ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ব্যবহার করে থাকি, যে এই যে কন্ট্রোলড ডায়াবেটিস এবং আনকন্ট্রোলড ডায়াবেটিস, মানে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? আকাশ পাতাল পার্থক্য। আর কিছু ডাক্তারি কথা বলি, 6-7 আর কি, খালি পেটে 6, ভরা পেটে 7 এবং 3 মাসের গড়ে A1C 6.5, এর নিচে ডায়াবেটিসটাকে রাখতে হবে। ছোট্ট একটা কথা বলি, 6.5 হিমোগ্লোবিন A1C আমরা বলি, এটাকে 3 মাসের একটা পরিমাপক, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্ট্যান্ডার্ড কন্ট্রোলে আছে। এর থেকে যত বাড়বে, 1% বাড়লেও তার কার্ডিওভাস্কুলার, তার রেনোভাস্কুলার, তার সেরেব্রোভাস্কুলার, মানে স্ট্রোক, হার্ট, কিডনি, স্নায়ু, এইগুলি আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বাড়তে থাকবে। মানে ডায়াবেটিস মানেই যে আপনি সুগার কন্ট্রোল করছেন তা না। ডায়াবেটিস কন্ট্রোল মানে আপনি হার্টকে প্রোটেকশন দিচ্ছেন, চোখকে প্রোটেকশন দিচ্ছেন, কিডনিকে, ওই যে টার্গেট যে অর্গানগুলো সেগুলোকে প্রোটেকশন দেওয়া। তো এখানে একটা মানে কন্ট্রোল এবং আনকন্ট্রোলের মধ্যে এখানে পেশেন্টের অ্যাওয়ারনেসের একটা বড় জায়গা আছে, যে কারণ 24 ঘন্টা তো পেশেন্ট তার নিজের অবস্থাটাকে মনিটর করে। শোনেন, আমরা চিকিৎসকরা হচ্ছে 5 মিনিট 10 মিনিট রোগীর সাথে কথা বলে একটা প্রেসক্রিপশন দিয়ে তাকে বুঝিয়ে দিই, বাকি সময়টা কিন্তু হি ইজ দ্য ড্রাইভার অফ হিজ ডায়াবেটিস। এবং ডায়াবেটিস রোগটা কিন্তু হেটেরোজেনাস, মানে একজনের ডায়াবেটিসের সাথে আরেকজনের মিলবে না, ইটস নট ফ্ল্যাট। আমাদের 30 ধরনের ওষুধ আছে ডায়াবেটিসের, কিন্তু কোন ওষুধ কাকে দিব, কার জন্য উপকারী, সেটা রোগী হিসাবে ঠিক করতে হয়। এইটা যেমন ঠিক,
প্রত্যেক রোগীকে ড্রাইভিং সিটে থাকতে হবে তার ডায়াবেটিসের চিকিৎসার বিষয়। আমরা যতই আধুনিক ওষুধ, এখন তো অনেক মডার্ন ওষুধ বেরিয়ে গেছে, যত যাই করি মডার্ন টেকনোলজি বেরিয়ে গেছে, কিন্তু যদি রোগী তার 3টা জিনিস না করেন, যে অ্যাডিকুয়েট ডায়েট, অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ঠিক মতন 6 থেকে 8 ঘন্টা ঘুম, এইটা যদি এনশিওর না করেন, এবং ডি ফর ডায়াবেটিস, ডি ফর ডিসিপ্লিন, সঠিক সময়ে সঠিক পরিমাণ খাবার, সঠিক সময়ে সঠিক পরিমাণ ওষুধ গ্রহণ, এই নিয়মগুলি যদি না পারেন, কোনো চিকিৎসাই আসলে ফলপ্রসূ হয় না। তাতে অসুবিধা হয় কি, ওনারা যখন ফলো আপে আসেন, আমরা তো চিকিৎসক, ধরেন ওষুধের প্রতি একটু আকর্ষণ থাকেই, আমরা হয়তো ওষুধ বাড়িয়ে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু কাজ করবে না। তো কাজে আমরা একটা ভুল সাইকেলের মধ্যে পড়ে যাবো। আমরা ইনসুলিন দিচ্ছি 20 ইউনিট, উনি হাঁটছেন না, এই 20 ইউনিট কিন্তু রক্তে যাবে না। কাজে পরের বার যখন উনি আসবেন, আমি হয়তো 20-এর থেকে 30 করে দেব, বাট ইটস নট গোয়িং টু এন্টার ইন হিজ অর হার সিস্টেম। সো এই একটা চক্করে পড়ে যাব। আর উনি যদি জীবনযাত্রা মেনে চলেন, তাহলে আমরা অল্প ওষুধেই কাজ শেষ করতে পারবো। তা নাহলে আপনি দেখবেন ইদানিং আমরা দেখি যে একটা প্রেসক্রিপশনের ভিতরে ওষুধের সংখ্যা বাড়তেই থাকে, কারণ আমরা চিকিৎসা ভাবি যে এই ওষুধ কাজ করছে না, আরেকটা ওষুধ বাড়াই, ডোজ কিন্তু বাড়াই, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। কিন্তু ওইদিকে ওষুধগুলো কাজ করতে গেলে কিন্তু ওই 3টা জিনিস তাকে লাগবে। মানে আলটিমেটলি যে তাকে লাইফস্টাইল মানে যে অবশ্যই, মডিফায়েবল যে রিস্ক ফ্যাক্টর গুলো তার আছে সেগুলোকে ডায়াবেটিস মডিফাই করতে হবে। কন্ট্রোলের চাবি তার হাতে। আমি শুধু ওষুধ বলে দিব, কিন্তু ওটাকে কাজ করানোর ড্রাগ দায়িত্ব ইজ না। নট দ্য আলটিমেট ডেস্টিনেশন, নেভার। এটা আলটিমেট একটা সলিউশন না, আমি 5 মিনিটের প্রেসক্রিপশন নিয়ে চলে, নেভার। ইটস নট এ প্যারাসিটামল লাইক যে খেলাম জ্বর চলে গেল, তা না। রোগীকে নিজের দায়িত্ব নিতে হবে। আমরা পেশেন্ট এম্পাওয়ারমেন্ট শব্দটাও শুনে থাকি, এটা বলতে স্যার কি বোঝানো হয়? একটা উদাহরণ দেই, যে এখন তো মডার্ন সায়েন্স আমাদেরকে গ্লুকোমিটার উপহার দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার রোগীকে বলি যে দেখেন, আমি ইনসুলিন দিয়ে দিলাম, দিস ইজ নট মাই ডোজ। আপনার সুগার মাপার মেশিন থাকবে, আপনি 1 দিন 2 দিন, এটা রোগীর ডায়াবেটিসের মাত্রার উপর নির্ভর করবে, আপনি 2 দিন পর পর সুগার চেক করবেন, নাস্তার আগে একবার, নাস্তার 2 ঘন্টা পর পর। দিস ইজ ইয়োর টার্গেট। এই টার্গেটে না আসলে ডোজ আপনি বাড়াবেন এবং কমাবেন। দিস কাইন্ড অফ কমিউনিকেশন আই ইউজ টু ডু উইথ মাই পেশেন্টস। আপনি দেখবেন যে আপনার একটা ডায়েট চার্ট আপনি রাখবেন, কি খেলেন, আপনি সেটা নিজেই অবসর সময় দেখবেন যে আমার কোন জায়গাটা খাওয়া উচিত হলো, কোন না। তো এম্পাওয়ারমেন্ট তো হলো এটাই। আমি আপনাকে বলেছি যে আমরা 5 মিনিট 10 মিনিট, খুব বেশি 15 মিনিট একটা পেশেন্টকে কাউন্সেলিং করে ওষুধ দিয়ে দিই, কিন্তু হয়তো ডায়েটিশিয়ানও বুঝিয়ে দিল, কিন্তু বাকি সময়টা তো তার। মানে পেশেন্ট যেন তার ডিসিশনটা মেক Exactly. করতে পারে, তার অবস্থা যেটা আছে সেটা যেন সে বুঝতে পারে, অ্যাসেস করতে পারে, এবং মানে কি তার করতে হবে সেই পদক্ষেপটা সে নিতে পারে। আচ্ছা স্যার, আমরা তো আজকে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো, এবং আপনি স্যার বললেন যে অলরেডি অনেক মডার্ন মেডিসিন এখন বাজারে আছে, বাংলাদেশেও মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশেও সব ধরনের মডার্ন ফ্যাসিলিটিস এখন আছে। এবং আমরা যেটা জানি যে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের ব্যবহার আপনারা করে থাকেন। অনেক পেশেন্টের মনে একটা ধারণা থাকে যে ইনসুলিন তাকে একবার দেয়া হলে তিনি আর কখনো মুখে খাওয়ার ঔষধে মানে ফেরত আসতে পারবেন না, এবং ইনসুলিন তাকে সারা জীবন নিতে হবে, বা ইনসুলিনটাকে আসলে অতটা পজিটিভলি তিনি নিতে পারেন না, একটা ভীতি কাজ করে, একটা শঙ্কা কাজ করে। তো এই বিষয়টা নিয়ে স্যার কি বলবেন? ধন্যবাদ। ইনসুলিনকে অনেকে বলে শেষ চিকিৎসা। শেষ চিকিৎসা মানে এটাই লাস্ট অপশন। আচ্ছা, ডায়াবেটিসের একটু ডাক্তারি করি। ডায়াবেটিসের সংজ্ঞা যদি আমরা বলি, এটা কিন্তু একটা ইনসুলিন কেন্দ্রিক রোগ, যে আমার শরীরে ইনসুলিন আছে সেটা কাজ করতে পারছে না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে না, এটি। তো এখন পৃথিবীতে মডার্ন সায়েন্স আমাদেরকে প্রায় 30-35 ধরনের ওষুধ আমাদের হাতে আছে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। এই ওষুধগুলি সেন্টার্ড অ্যাবাউট দ্য ইনসুলিন। কোনোটা ইনসুলিন তৈরি বাড়িয়ে দেয়, কোনোটা শরীরের ভিতরে যে ইনসুলিন আছে সেটা যেন ভালোভাবে কাজ করে, মানে ইনসুলিনের প্রতিবন্ধকতা সরিয়ে দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমিয়ে দেয়, যেন ইনসুলিনগুলি শরীরের কোষে ঢুকতে পারে। তো মনে রাখতে হবে যে এটা একটা ইনসুলিন কেন্দ্রিক রোগ।
ইনসুলিনের সমস্যার জন্য। তো কিছু কিছু ওষুধ আছে শরীরের ভিতরে ইনসুলিন তৈরি করে, বাড়িয়ে দেয়, কিন্তু এক সময় কিন্তু শরীরের যেই জায়গায় বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় ওর ক্ষমতা আর থাকে না। এক, আবার কোনো কোনো সময় যে শরীরের ভিতরে ইনসুলিন যেটা আছে সেটা ঠিক মতন কাজ করছে না। দুই ক্ষেত্রেই আমরা যদি প্রথম থেকেই একটু আর্লি অবস্থাতেই বাইরের থেকে ইনসুলিনটা দেই, তাহলে তার যে ইনসুলিন তৈরির কারখানা সে কিছুটা রেস্ট পায়। রেস্টে থাকে। সেই কারণে অনেক সময় দেখবেন যে আমরা প্রথম 20-22 সুগার নিয়ে আসলে আমরা ইনসুলিন দিয়ে কন্ট্রোল করি, উই গো ফর ওরাল মেডিসিন। এক, দ্বিতীয় হচ্ছে স্পেশাল কিছু সিচুয়েশন আছে, যেমন আপনি বললেন গর্ভকালীন অবস্থায় যদি রোগী ওষুধ খেয়েও কন্ট্রোল থাকে, উই স্টপ দ্য মেডিসিনস অ্যান্ড গো ফর ইনসুলিন বিকজ দ্যাটস দ্য অনলি সেফ অপশন ফর মাদার অ্যান্ড বেবি ডিউরিং প্রেগনেন্সি। একজন পেশেন্টের একটা সার্জারি হবে, উই স্টপ দ্য ওরাল মেডিসিন, সুইচ ওভার টু ইনসুলিন। একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সার্জারি করব আমরা, তখন কিন্তু আমরা টোটালি ইনসুলিনে চলে যাই। সো ইনসুলিন ইজ দ্য আনসার ফর ডায়াবেটিস। এবং আমরা যদি পারতাম, মডার্ন সায়েন্স যদি আমাদেরকে অ্যালাউ করতো, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা ইনসুলিনই দিতাম। ভীতি হচ্ছে যে এটা একটা সূচের মাধ্যমে দিতে হয়, এটা হিউম্যান নেচার, কেউ তো আঘাত নিজের শরীরে অ্যালাউ করবে না। এইটা বাদ দিয়ে যে নিজের শরীরে ইনসুলিন পুশ করতে, ইনসুলিনের কিন্তু সব কিছু বেনিফিশিয়াল ইফেক্ট। আচ্ছা, একমাত্র ওষুধ যেটা যার কিডনি, হার্ট, লিভারের উপর কোনো ক্ষতিকারক ইফেক্ট নাই, বরঞ্চ ইট হ্যাজ গট প্রোটেকটিভ রোল। তবে অসুবিধা হচ্ছে দুটো, একটা হলো একটু সূচের খোঁচা খেতে হয়, তবে আধুনিক যেই সব ডিভাইসগুলি, পেন সিস্টেম, ছোট্ট নিডেল, এইগুলি কিন্তু একটা, আমি বোঝানোর জন্য বলি, একটা মশার কামড় খেতে হবে এরকম। আর যদি আমরা সঠিকভাবে একটু মাত্রা মেনটেন না করি, একটু হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা থাকে, মানে সুগার হঠাৎ করে কমে ফল যাওয়া। করার একটা সম্ভাবনা থাকে। তবে যেটা বললাম, আপনি যদি নিয়ম মানেন, ঠিক সময়ে ঠিক পরিমাণ খাবার খাবেন, ঠিক সময় ইনসুলিন নেবেন, ঠিক সময় সুগার চেক করবেন, তাহলে সেটার হারও খুব কম। এবং হাইপোগ্লাইসিমিয়া যদি হয়ও, ফ্যাটাল হাইপোগ্লাইসিমিয়া, মানে একদম সুগার কমে টমে হাসপাতালে যাওয়া লাগছে, খুব খারাপ অবস্থা হচ্ছে, এইটার হারটা খুব কম। কারণ আধুনিক ইনসুলিনগুলো চট করে সুগারটাকে কমায় না, আস্তে আস্তে কমায়। তো ইনসুলিন নিয়ে আসলে যতটা ভয় পাওয়ার কথা, অত ভয়ের বিষয় এটা না। যখন আমরা প্রয়োজন তখন আমরা ইনসুলিন দিব। এবং আপনারা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি ইনসুলিনটা যথাসময়ে ব্যবহার করেন, একটা বড় প্রবলেম হচ্ছে ডিলেইড ইনিশিয়েশন অফ ইনসুলিন। রোগীরা নিতে চায় না, আমরাও ওষুধ দিতে থাকি, একটার পর একটা ওষুধ বাড়তে থাকে। কিন্তু ইনসুলিন যদি আমরা একটু আর্লি শুরু করতে পারি, আমরা একটি ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর আমরা বাকিটা শুনবো। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা বিষয়ে কথা বলছি, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আহসানুল হক আমিন, সিনিয়র কনসালটেন্ট ডায়াবেটিস ও হরমোন বিভাগ, এভার কেয়ার হসপিটাল, এবং স্যার ইসি মেম্বার, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনার সাথে ডায়াবেটিসের অনেক আধুনিক মেডিসিন নিয়ে কথা হচ্ছিল। আপনি বলছিলেন যে এখন অনেক ধরনের মেডিকেশন আছে, এবং আমরা যেহেতু এখন ওবেসিটিটাকেও কন্ট্রোল করতে চাই, যে অনেক ডায়াবেটিক পেশেন্ট থাকেন যারা একই সাথে ওবেজ থাকেন বা তারা অতিরিক্ত স্থূল থাকেন, তো তাদের স্থূলতা এবং ডায়াবেটিস দুটোকেই কন্ট্রোল করার জন্য কি কোনো মেডিসিন আছে? ধন্যবাদ। দেখেন, এই বিষয়ে আমাদের খুব ল্যাকিং ছিল, সায়েন্স খুব বেশি অগ্রসর হতে পারেনি। তবে লাস্ট কাপল অফ ইয়ার্স, এক ডিকেডে বলবো, যে খুব চমৎকার কিছু ওষুধ এসেছে।
এর আগে আমাদের নির্ভর করতে হতো লাইফস্টাইলের উপরে, যে শারীরিক পরিশ্রম এবং খুব সুস্থ ডায়েট, কিন্তু ওষুধ খুব ভালো পেতাম না আমরা। ইদানিং খুব চমৎকার কিছু ওষুধ এসেছে যেটা বডি ওয়েট অলমোস্ট 10-15%, কোনো কোনো ক্ষেত্রে 20% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এবং আমাদের গবেষণায় দেখা গেছে যে স্থূলকায় ব্যক্তি যদি তার বডি ওয়েট 10%, 15%, 20% কমাতে পারেন, তাহলে ডায়াবেটিস কিওর হয়ে যায়। তিনি ডায়াবেটিক ছিলেন, তার ইনসুলিন লাগতো, ওষুধ লাগতো, কিছুই লাগছে না। এই রকম সফলতাও কিন্তু আছে এইসব ওষুধের মাধ্যমে। আগে আমাদের এই পর্যায়ে আসতে কিছু বিশেষায়িত সার্জারি ছিল, ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয়, সেটা এখনও আছে, এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যারিয়াট্রিক সার্জারি আমি খুব সায়েন্টিফিক ডিসকাশনে যাব আমার না, হাতে সময় সংক্ষিপ্ত। ব্যারিয়াট্রিক সার্জারি ছাড়া আমাদের উপায় ছিল না। কিন্তু এখন যেসব ওষুধগুলো এসেছে খুবই সহজ, সপ্তাহে একবার ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয়, এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা ওজন কমাতে পারি প্রায় 10-20%। এবং এই ওজন কমানোর যে ফলাফল সেটা ট্রিমেন্ডাস। দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের রেট কমে যাচ্ছে, ফ্যাটি লিভার ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমাদের কিডনি ফাংশন ইমপ্রুভড হচ্ছে। যেই কিডনি এর ফাংশন কমে করে তার ডায়ালাইসিসের দিকে যাচ্ছিল সেটাকে আমরা হল্ট করতে পারছি। সুতরাং ইটস এ বিগ ব্রেক থ্রু। এবং যখন ওজন কমে যায় এসব ওষুধের মাধ্যমে, তখন ডায়াবেটিসও অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, হয়তো ইনসুলিন লাগছে না, মানে পেশেন্ট অনেকটাই স্বাভাবিক জীবন স্বাভাবিক ধারণ করতে জীবনে পারেন। চলে আসছে। আচ্ছা, তো তো আমরা এই- অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই ওষুধগুলোর শুধু একটাই অসুবিধা হচ্ছে এটার সাপ্তাহিক একটা ইঞ্জেকশনের মাধ্যমে নিতে হয়। কিন্তু এগুলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব আগেও চলে আসছে। আমরা এখন খুব ভালোভাবে, আমরা তো গ্লোবাল ভিলেজ, আমরা ফার্মাসিউটিক্যালস মার্কেট অনেক অ্যাডভান্স। এই ওষুধগুলো একই কোয়ালিটির ওষুধ আমাদের এখানে আছে। আমরা যদি সঠিক সময় আমাদের চিকিৎসকরা যদি এটা মনোযোগ দেন এবং রোগীর সাথে আলাপ করে এই ওষুধগুলি শুরু করতে পারেন, টার্গেটিং নট অনলি দ্য ডায়াবেটিস বাট দ্য ওবেসিটি, ওয়েট লসের এই ওষুধগুলি আমি বলবো যে আমাদের অ্যাওয়ারনেস দরকার আছে। ওয়েট লসের এই ওষুধ এবং পদ্ধতি, শুধু ওষুধ বলবো না, ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমেই আমরা যদি ওয়েট লস এবং সামাজিক আন্দোলন, ডোন্ট ফরগেট দ্যাট, যে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন, খেলার মাঠ, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিবেশ তৈরি করার পরেও যদি কাজ না হয়, তখন আমাদের হাতে আগে ওষুধ ছিল না, এই ওষুধগুলি যথাসময়ে ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যাচ্ছে উইদাউট লিমিটেড সাইড ইফেক্ট। এবং এর মাধ্যমে আমরা কিডনি, হার্ট, লিভারকে প্রোটেক্ট করতে পারছি। সুবিধা অসুবিধা একটু আছে, যে ইনজেকশনের মাধ্যমে নিতে ওরাল ফর্মও আছে। তবে এই স্যার আপনাকে ওষুধগুলি অসংখ্য ধন্যবাদ, আমাদের আমাদের হাতে আরো সময় প্রমোট শেষ। করা দরকার। স্যার, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।